নমস্কার। সাহসিকতা উইথ পারিজাত ইউটিউব চ্যানেলে আমি পারিজাত আপনাদের আরও একবার জানাই স্বাগতম। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের বিষয়বস্তু গতকালের ঐতিহাসিক দিন নিয়ে। গতকাল ছিল ঐতিহাসিক 13ই মে। ভারতীয় রাজনৈতিক ইতিহাস তথা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে 13ই মের অবিস্মরণীয় একটি দিন, ঐতিহাসিক দিন। কারণ বিগত 35 বছরের বাম সরকারের অবসান ঘটিয়ে 13ই মে 2011 সালে তৃণমূল কংগ্রেসের সরকার পশ্চিমবঙ্গের মসনদে, ক্ষমতার মসনদে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। অবশ্যই এটা বলা বাহুল্য। ঘটনা আহ, শুরু আরো বেশ কিছু আগের থেকে, কারণ 2006 সাল সিঙ্গুর আন্দোলন, 2007 সালে নন্দীগ্রাম আন্দোলন, নন্দীগ্রামে হত্যা লীলায় বলা চলে, নন্দীগ্রাম আন্দোলন তো তারপর শুরু হলো। তারপরে 2007 সালে পারমাণবিক চুক্তি, ইউপিএ ওয়ান সরকার, সেই সময়তে মানে এই বামফ্রন্ট এরা চুক্তিতে সমর্থন দেয়নি। সেই সময়তে তৃণমূল কংগ্রেস সমর্থন দিল, ফলত কংগ্রেসের সাথে তৃণমূলের জোট 2009 সালে লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের ব্যাপক জয়লাভ। 2011 সালে কংগ্রেসের জোটে, অবশ্য তার আগে শান্তির ছেলের দল যা পশ্চিমবঙ্গ জুড়ে করেছে, সুচপুর, নানুর, নেতাই, সাইবাড়ি, আনন্দমার্গী, কোথায় করে নাই। ছোট আঙারিয়া, মানে ধারণার বাইরে। এদের হারমাত বাহিনীরা যা মানে করতো, সব এখন সাধু সেজে ওই টেলিভিশন মিডিয়া, গদি মিডিয়াতে এসে সব মানে ভাষণ দেয়। শুনেও অবাক লাগে যে এদের বাপ কাকারা, শান্তির ছেলেরা যা করেছে তা ভাবতে বসলে এখনো গা শিউরে ওঠে। যাই হোক, সেসব অত্যাচারে মানুষ যখন অত্যাচারিত, তখন অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়, এটা সত্যি কথাই। ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তি আর নেই। কারণ রাজনীতিটা কিভাবে করতে হয়, মাটির গন্ধটা কিভাবে নিতে হয়, সেটা মমতা ব্যানার্জি খুব ভালো বোঝেন। কিন্তু আজকের বিষয়বস্তু যে এই যে 2011 ঐতিহাসিক দিন, তো 11 সাল থেকে 25 সাল, মানে 14 বছর অতিক্রান্ত, 14 বছর পূর্ণ হলো। তাহলে আশা প্রত্যাশা, মানে আমরা কি পেলাম, কি আশা নিয়ে সরকারে নিয়ে আসা হলো, পেলামটা কি? দেখা গেল কিছুই পেলাম না। যেমনটা ছিল 2011 সালের আগে, ঠিক তেমনটাই একই রকম রয়ে গেছে, শুধু নীল আর সাদা রং হয়েছে। আগে লাল রং ছিল, এখন নীল আর সাদা রং হয়েছে, আর কিচ্ছু চেঞ্জ হয়নি। কেন চেঞ্জ হয়নি প্রশ্ন উঠতে পারে। তাহলে এত জল, এত আলো, এত রাস্তাঘাট, সবকিছু হলো, আরে ভাই এটা তো সরকারের করণীয়। ডিউটি ইজ ডিউটি। ডিউটি কখনো প্রশংসনীয় হয় না। ডিউটি তো প্রশংসা, নিন্দা সবকিছুর ঊর্ধ্বে থাকে, সবকিছুর মানে বাইরে থাকে। রাস্তা করা যদি বামফ্রন্ট সরকার না করে থাকে, পার্টিকুলারলি কোনো একটা গ্রামে, কোনো একটা শহরে, কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ডে, কোনো একটা বিধানসভা কেন্দ্রে, কোনো একটা সংসদীয় এলাকায় যদি বামফ্রন্ট সরকারের সময় 35 বছরে সেটা না হয়ে থাকে, সেটা তো যে সরকার ক্ষমতায় আসলো, যে মানুষরা নিয়ে আসলো সরকারটাকে, সেই সরকারের দায়িত্ব পড়ে। দায়িত্বটা কখনো প্রশংসনীয় হয় না। হ্যাঁ, প্রশংসনীয় কোনটা? কন্যাশ্রী প্রশংসনীয়। প্রশংসনীয় কোনটা? লক্ষ্মীর ভান্ডার প্রশংসনীয়। প্রশংসনীয় এই যে কৃষক বন্ধু প্রশংসনীয়। এরকম বেশ কিছু, হ্যাঁ, কৃষক মান্ডি, এটাও প্রশংসনীয়। যদিও কৃষক মান্ডির যে ব্যাপকতা, সেটি সেভাবে সার্থকতা পেল না, অনেকাংশেই মুখ থুবড়ে পড়েছে কৃষক মান্ডি। কিন্তু হ্যাঁ, প্রশংসনীয় প্রকল্প। কিন্তু বেকার ভাতা কটা বেকার পায়? একটা বেকারও পায় না। একটি বেকারও আর বেকার ভাতা পায় না, এটা সত্যি কথাই। দুয়ারে সরকারে একটি বেকার ছেলে মৎস্য চাষ করবে বলে ওই ফিশারি আর্টিজেন কার্ড, সেটির জন্য ফর্ম টর্ম ফিল আপ করলো। 2 বছর অতিক্রান্ত। আচ্ছা, ছেলেটি নৈহাটির থেকে মাছ নিয়ে ট্রেনে করে, রেলের ভ্যান্ডার টিকিট করেছে, সে মাছ নিয়ে ট্রেনে করে যাবে জিআরপির চান্দা। তোলাবাজি রীতিমতো, মানে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ। জিআরপি কিন্তু রেলের নয়, জিআরপি কিন্তু স্টেটের। রেলওয়ের হচ্ছে আরপিএসএফ। অনেকেই ভাবেন যে জিআরপি মনে হয় রেলের, না, জিআরপি রেলের নয়। তো জিআরপির তোলাবাজি, এই তোলাবাজি আগেও ছিল, এখনো রয়েছে, অব্যাহত। তা ছেলেটা তাহলে আর্টিজেন কার্ড 2 বছর ঘুরে ঘুরেও ফিশারি আর্টিজেন পেল না। ছেলেটা তাহলে কি করবে? মাছ ব্যবসাটাই ছেড়ে দিল। মাছ চাষের যে ব্যবসাটা, সেটাই ছেড়ে দিল। ভাবুন সরকারের গতি প্রকৃতি, দুয়ারে সরকারের গতি প্রকৃতি। অনেকে হয়তো লাভ পেয়েছেন, অনেকে পাননি। যারা পাননি তাদের কথাটা তুলে ধরার, কোথায় তুলে ধরবে? 2011 সালের সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রথম দেখলাম সারদা স্ক্যাম। এখন হয়তো অনেকে বলবেন যে সারদা স্ক্যাম শুরু হয়েছিল কবে, কবে শুরু হয়েছিল, কবে শেষ হয়েছিল, সেটা বিষয়, মানে সেটা বিষয় না। প্রথমত এটা সাবজুডিশিয়াল ম্যাটার।
বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করবো না, কিন্তু এটা খুব সত্যি কথা যে এই সারদা সেনের, সুদীপ্ত সেনের 2 কোটি টাকায় মাননীয়ার আঁকা ছবি বিক্রি হয়েছিল সুদীপ্ত সেনের কাছেই। এটা সত্যি। এই সুদীপ্ত সেন 2011 সালের আগে নির্বাচনী ফান্ডে, ইলেকট্রাল বন্ড বা নির্বাচনের জন্য প্রচুর টাকা দিয়েছিলেন। কোথা থেকে টাকা আসলো? তো টাকাটা তো চিট ফান্ড সংস্থা। তখন কি তারা জানতেন না? জানতেন, সবই জানতেন। তারপর সারদার এই টাকা পর্বে শ্যামল সেনের নেতৃত্বে যে কমিশন বসলো, তাতে মাননীয়া কি ঘোষণা করলেন যে যারা যারা সিগারেট খাচ্ছেন তারা একটু সিগারেট খাওয়া বাড়িয়ে দিন, 2% ট্যাক্স বসালাম, সেই ট্যাক্সের টাকায় সারদার টাকা ফিরিয়ে দেওয়া হবে। আমি জানি না সঠিকভাবে কতজন আমানতকারী তারা এই টাকা ফিরে পেয়েছেন। সবাই যদি পেয়ে থাকেন দয়া করে কমেন্ট সেকশন খোলা রইলো, আমাকে একটু জানাবেন। শিখতে আর জানতে তো বয়স লাগে না, আর শেখার জানার অভ্যাসটা থাকা ভালো। আমার জানা নেই যে কজন সঠিকভাবে পেয়েছেন। চ্যাপ্টার 1 গেল। চ্যাপ্টার 2 আসলো কি? নারদা, মা মাটি মানুষের সরকার, স্বচ্ছ সরকার। সেই সরকারের নির্দিষ্ট কিছু রাজনৈতিক নেতা বলবো না, মন্ত্রীদের প্রকাশ্যে দেখা গেল যে তারা প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন, টাওয়ালে মুড়িয়ে, কাগজে মুড়িয়ে নিচ্ছেন। কে করিয়েছেন, কেন করিয়েছেন, এটা বিষয় নয়, নিয়েছেন, এটাই শেষ কথা। বেশ, তার মানে দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ একটি সরকার বা একটি দল বা দলীয়, এই যারা রয়েছে দলীয় কর্মী, তৃণমূল স্তরের কর্মীদের বলবো না, কিন্তু ওপরের নেতা মন্ত্রীদের কথা আমি আজকে বলছি। তো সেটা সেই সময় ঘটেছে। তো এই তোলাবাজি তো আগেও ছিল, 2011 পরেও হলো, বদলালো না। তাহলে কিছু যে আশা করেছিলাম সেটা হলো না। নিয়ে আসি স্বাস্থ্য, যেখানে স্বাস্থ্যমন্ত্রী বলছেন সিগারেট বেশি করে খান, 2% ট্যাক্স বসাবো, সারদার টাকা ফিরিয়ে দিতে হবে। সেখানে স্বাস্থ্য কি করে ভালো থাকে? জেলায় জেলায় পেল্লাই সাইজের বিল্ডিং হয়েছে, নীল সাদা রং হয়েছে, পরিষেবা লবডঙ্কা ঘন্টা, কিচ্ছু নেই। স্বাস্থ্যর অবস্থা অত্যন্ত খারাপ। অনেকেই বলবেন যে ভাই, স্বাস্থ্যসাথী কার্ডের ট্রিটমেন্ট পাচ্ছি। কটা বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের ট্রিটমেন্ট পাবেন আপনি? স্বাস্থ্যসাথী কার্ড তো আরেক ভাওতার নাম। এখন কেউ যদি বলে সরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডে ট্রিটমেন্ট পাচ্ছি, এটা হাস্যকর নয় তো কি? সরকারি হাসপাতালে আমি স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে ট্রিটমেন্ট কেন নেব? সরকারি হাসপাতাল তো এমনি আমি ট্রিটমেন্ট পাবো সেখানে। সরকারি হাসপাতালে 2 টাকা দিয়ে আউটডোর টিকিট করাতে হচ্ছে, অথচ হাসপাতাল থেকে কিন্তু আর এক্সরে হচ্ছে না, বাইরে থেকে করে নিয়ে আসতে হবে। কিরকম সিস্টেম সর্বত্র। 2011 পর থেকে যদি কিছু হয়ে থাকে উন্নয়নমূলক কাজ, সেটা হচ্ছে টেন্ডার নীতি। এই যে হাসপাতাল, বড় বড় বিল্ডিং, তাতে লাভ কার হয়েছে? যে টেন্ডার দিয়েছে আর যে টেন্ডার নিয়েছে। টেন্ডার নীতিটা চলেছে সিপিএম এর আমলে। মানে ওই না, ওদের শান্তির ছেলেদের তো শান্তির কারবারই বলে শেষ করা যাবে না। তো সিপিএম এর আমলে যদি নারকীয় পৈশাচিক অত্যাচার হয়ে থাকে, এদের আমলে সুপরিকল্পিত লুট এখনো চলছে, ক্রমাগত চলবে 26 সালে জিতে আসার পরও। আর 26 সালে তৃণমূলই আসবে। কর্মের সংস্থান কোথাও নেই। রিসেন্টলি দীঘাতে জগন্নাথ কালচারাল সেন্টার, সরকারি নাম, ধাম না ধুমধাম সে পরস্য বিষয়, ওটা অন্য প্রসঙ্গ। আমি আগের একটি ভিডিওতেই বলেছি যে যেখানে দেবতার অধিবাস সেখানেই সেটি ধাম। এখন নমস্য ব্যক্তি শঙ্করাচার্য, তাদের মতামত আলাদা। আমি ছোট মানুষ, আমি যতটুকু আমার অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, তার ভিত্তিতে বলেছি। তো এখানে ধাম ধুমধাম করা তো বিষয় নয়। তো ওই একটিমাত্র পর্যটন কেন্দ্র হলো, ইকো পার্ক হয়েছে, এগুলো হয়েছে। এখান থেকে সরকারের রাজকোষে একটা ভালো রকম টাকা আসে। আর কি হয়েছে? যুবভারতী স্টেডিয়ামের সামনে ওই কোমর অব্দি কাটা, আমি জানি না ওটা কোথা থেকে অনুপ্রেরিত হয়ে ওই শিল্পকলা, কোমর অব্দি কাটা, মানে কাটা কোমর, তার উপরে বল বসানো, ভালো শিল্প। দেখতে কারো ভালো লাগলেও লাগতে পারে, আমার মাথায় ঢোকে না যদি ওটা কি কি বোঝাতে ওটা করা হলো। কর্মের সংস্থান সেরকম ভাবে নেই। কর্মের সংস্থান বলতে আছে শুধু সিভিক পুলিশ, তাও তাদের বেতন পরিকাঠামো এই অগ্নিগর্ভ মানে অগ্নিমূল্য বাজারে এমন অবস্থা বেতন পরিকাঠামোর, তাদেরকে গিয়ে রাতের বেলাতে এখন বাঁ হাত নয়, সরাসরি ডান হাত পেতে টাকা আদায় করতে হয়, মানে তুলতে হয়।
যেটা বাস্তব, মানে সাহসের সাথে সাহসিকতা বলতেই তো এই চ্যানেলটা খোলা। তো সত্য কথাটা সত্যভাবে শুনতে হবে, সত্যটা কঠিনই হয়। আর আমার এই ভিডিওটা আজকে শোনার পর হয়তো অন্ধ ভক্তকুল তো সর্বত্রই রয়েছে, তো ভক্তকুলের হয়তো গাত্র দেওয়া হবে। ভাই, দল করা আর সমালোচনা করা দুটো আলাদা জিনিস। আমি তৃণমূল করছি মানে তৃণমূলের খারাপটাকে খারাপ বলবো না বা সমালোচনা করবো না, সেটা তো হতে পারে না কখনো। ভালোটাকে যেরকম ভালো বলবো, প্রশংসা করব। আমি তো লক্ষ্মী ভান্ডারের প্রশংসা করলাম যে না, সেটা প্রান্তিক স্তরের মানুষ মানে মহিলাদের কাছে মারাত্মক রকমের একটি সাম্মানিক ভাতা, তাদের সংসার ওই 1000 টাকাটা সত্যি অনস্বীকার্য লাগে তাদের, আমি প্রশংসা করলাম। কিন্তু যেটা খারাপ সেটা তো খারাপ বলবো। তুমি রাস্তা করেছো গ্রামে, তোমার রাস্তা এমন রাস্তা করেছো বিগত 4 বছর ধরে সেই রাস্তার কোনো মানে উন্নতি নাই, কোনো মানে পরিকাঠামোর কোনো উন্নয়ন নেই। সেই রাস্তায় বাস উল্টে একজনের মৃত্যু হলো বীরভূমের নগুড়িতে। এই নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম আগে। আর এটা তো খুব সত্যি কথা। রবীন্দ্র সরণিতে কলকাতাতে যেরকম অপেরা থিয়েটার পাওয়া যায়, সেরকম নির্বাচনের আগে নবজোয়ার যাত্রা অপেরা থিয়েটার প্রতিটি বাংলার মানে বাংলার প্রতিটি গ্রামে কোনায় কোনায় রাস্তায় রাস্তায় হয়। তখন কিন্তু বাম্পার টাম্পার থাকে না, তখন একদম নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর রাস্তা। তারপরে আবার যথারীতি সেই, কারণ ভোট বড় বালাই, মানুষের কথা কিভাবে, আসল তো ভোট। যেটা 34 বছর বা 35 বছরের শাসনকালে যে হয়েছে, সেম জিনিস এখনো চলছে। শিক্ষা শেষ। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয়া বলছেন, তিনি তো আবার সব বিষয়ে অগাধ পাণ্ডিত্য থাকতেই পারে, কোনো একজন ব্যক্তির সমস্ত বিষয়ে ডিগ্রি পাণ্ডিত্য থাকতেই পারে, কিন্তু বেশি পাণ্ডিত্য থাকার কারণে একজন সাংবিধানিক প্রধান তিনি কি বলছেন সেটাই তার হুঁশে থাকে না, সংযমী না হলে যা হয়। তো ধীরতা স্থিরতা সংযমী একজন রাজনৈতিক প্রধান, নির্বাচনী প্রধান, তাকে তো এগুলো মেনটেন করতে হবে। তিনি তো এগুলো মেনটেন করেন না। তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে পড়ুয়াদের সামনে বলছেন, আমি সরকারে আসার পর বলেছি নাম্বার বাড়িয়ে দিতে, কারণ কি সিবিএসসির সাথে পাল্লা দিয়ে চলতে গেলে নাম্বার বাড়িয়ে দিতে হবে। আমাদের সময় নাম্বার পাওয়াই যেত না, হাত দিয়ে নাম্বার গলতোই না। মাননীয়া ম্যাডাম, তখনকার নাম্বার হাত দিয়ে গলতো না ঠিকই আছে, কিন্তু তখনের পড়াশোনার কোয়ালিটি আর এখন এই মানে অনর্গল 80 88 আপনারই কথায় পেয়ে যাচ্ছে আনন্দের বিষয়, তাতে পড়াশোনার কোয়ালিটি ডাউন। শুনছি মাধ্যমিকে আবার ইউনিট প্রথা শুরু হবে। তা এবার বুঝুন শিক্ষার অবস্থা কোথায়। ওয়েবেল বলে বীরভূমের বোলপুর, সেখানে শ্রীনিকেতন সুরুল শিব মন্দির, সুরতেশ্বর শিব মন্দির, সেখানে ওই বিশ্ব বাংলা যে হাট, তার পাশে ওয়েবেল আইটি সেন্টার রয়েছে, তার পাশে চলছে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাশে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। কি প্রয়োজন আমি জানি না, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরি হলো না, ওই আইটি সেন্টারে তার ক্লাস চলছে, ভাবা যায়? এই হলো শিক্ষা ব্যবস্থা, এটাই হলো শিক্ষা ব্যবস্থা। পুরীর মন্দিরে ঢুকতে দেয়নি বলে যেরকম জগন্নাথ কালচারাল সেন্টার, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পাশেই বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। সর্বত্র শুধু ফলাও, প্রচার, শিলান্যাস, নাম, ফুটেজ খাওয়া নীতি, সর্বত্র ফুটেজ। এই কদিন আগে মুর্শিদাবাদ জ্বলে যাওয়ার পর, যখন মুর্শিদাবাদে ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রসঙ্গীত চালিয়ে উনি যখন গেলেন শান্তির বাণী দিতে, পরের দিনকেই দেখলাম সমস্ত সংবাদপত্রে বেরিয়ে গেল মুর্শিদাবাদ কি কি পেল। কিচ্ছু পায়নি। 5 বছর পর যাবেন, দেখবেন কিছুই পায়নি, যেমন ছিল তেমনই রয়েছে। ওরা রাহাজানি করতো, এরা রীতিমতো চুরি ডাকাতি লুট করে। আপনি যদি ভাবেন এখন তাহলে একে সরিয়ে বিজেপিকে আনবো, ও আরো বড় ডাকাত, তো ডাকাতি করবে। তাহলে বলবেন যে তাহলে বামফ্রন্টকেই ফিরিয়ে আনবো, তাহলে আবার মাকে ওয়েট করতে হবে রক্তমাখা ভাত খাওয়ার জন্য। কোনো সন্ন্যাসিনীকে আবার ওয়েট করে থাকতে হবে মাঝরাতে ধর্ষিতা হওয়ার জন্য। সিঙ্গুরের কোনো মালিক পরিবারের মেয়েকে আবারও অপেক্ষা করতে হবে ধর্ষিতা হয়ে মৃত্যুর জন্য। কিংবা খুব সুন্দরভাবে জিভ ওই টাং ক্লিনার দিয়ে পরিষ্কার করে রাখতে হবে জিভে ছুঁচের গুঁতো খাওয়ার জন্য। এবার ভাবুন, তৃণমূল থাক, 26-এ তৃণমূলই আসবে, এগুলোই কন্টিনিউ চলবে। কিন্তু পেলামটা কি? আশা করেছিলাম যা, যে একটি সরকার থেকে সুষ্ঠু সরকার, একটা সুস্থ সরকার পাবো, সেটা তো পেলাম না। যা ছিল 34-35 বছর ধরে সেই একই জিনিস চলছে। কিছু কিছু কাজ
যেগুলো হয়েছে, আমি আবারও বললাম যে ওগুলো সরকারের করণীয় কর্তব্য কখনোই প্রশংসনীয় হয় না। এসবিএসটিসি, এনবিএসটিসি, কন্ট্রাকচুয়াল স্টাফ, অনারিয়াম বেসিসের স্টাফ, তারা প্রত্যেকে জানে তাদের সংসারটা কিভাবে চলছে। এই অগ্নিমূল্য বাজার দর, 2 মাস 3 মাস পর পর 1 মাসের ভাতাটুকু ঢোকে, ভাতা, বেতন নয়, কারণ ওটা অনারিয়াম, সাম্মানিক ভাতা, ভাতাটুকু ঢোকে। পরিবহন কর্মী থেকে আরম্ভ করে সবাই জেরবার, বুক ফাটছে, মুখ খুলতে পারছে না। 34-35 বছরে ওদের দলের শান্তির ছেলেরা কেউ যদি কাউন্সিলর বা পঞ্চায়েত মেম্বার, তো তার সামনে গিয়ে তাকে কোনো কিছু, তার বিরুদ্ধে কোনো কথা বলা যেত না, তার দলের বিরুদ্ধে সমালোচনা করা যেত না। সেম জিনিস তো এখনো কোনো কাউন্সিলরের কাছে গিয়ে, কোনো মেম্বারের কাছে গিয়ে, কোনো এমএলএর কাছে গিয়ে, কোনো এমপির কাছে গিয়ে দলের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন, তার বিরুদ্ধে সমালোচনা করতে পারবেন? পারবেন না। কেন পারবে না? তুমি সব জানতা, সব হোতা হয়ে গেছো নাকি যে তোমার বিরুদ্ধে কেউ কিছু বলতে পারবে না? কোনো একটা কাউন্সিলর, মোস্ট সিনিয়র কাউন্সিলর, 3বারের কাউন্সিলর, সেই পুরো বোর্ডের মোস্ট সিনিয়র মেম্বার, তার ওয়ার্ডে ভাঙাচোরা রাস্তা সারাই করার জন্য সে নাকি টাকাই পায় না, বরাদ্দ হয় না টাকা। 3বার, 3-5-এ 15 বছর ধরে সে রাজ করছে, অত সে নাকি টাকা পায় না। হতে পারে? এটা কখনো হয়? হয় না তো। মাটি মানুষের সরকার মানুষ থেকে শত যোজন দূরে চলে গেছে। মাটি মানুষের সরকারের সমস্ত প্রতিনিধিরা স্করপিও ছাড়া ঘুরতেই, মানে দেখাই যায় না। সাইকেল তো ছেড়ে দিলাম, হেঁটেই দেখা যায় না। মেম্বার বা কাউন্সিলর ওই ওয়ার্ডে বা ওই অঞ্চলে ঢোকে কখন? নির্বাচনের আগে হাত জোর করে, আর নির্বাচন জেতার পর আবির মেখে। তারপর পাত্তা পাওয়া যায়, ছুটতে হবে পার্টি অফিসে। আচ্ছা বেশ, তাই গেলাম, পার্টি অফিসে গেলাম। সে যদি কোনো ভুল করে, তাকে বলার স্পর্ধা নেই। তাহলে 34 বছরের সাথে তফাৎটা কোথায় থাকলো? তফাৎ নেই। শিক্ষা নেই, সংস্কৃতি, মানে সংস্কৃতিটা আছে, সংস্কৃতি রয়েছে, এমন সংস্কৃতি যে নির্দিষ্ট কিছু পার্সেন্ট ভোট পাওয়ার জন্য আমাকে লিঠি চোখা উৎসব শুরু করতে হয়। কোনোদিনও দেখবেন বিহারেও তো বাঙালি আছে, ইউপিতেও তো বাঙালি আছে, বেনারসে তো বাঙালি ভর্তি। আপনি কখনো শুনেছেন ওখানে বাঙালি ভোট পাওয়ার জন্য পৌষ পার্বণের মেলা হচ্ছে? হয় না। এই নোংরা রাজনীতি এখানে। দেখুন, ধর্মের বিভাজন পশ্চিমবঙ্গে কেন, সারা ভারতবর্ষেই বরাবর ছিল। বামফ্রন্টের আমলেও মহরমের দিন মিছিল বেরোবে বলে, মহরমের মিছিল, ওই তাজিয়া মিছিল বেরোবে বলে বিধর্মীদের, আমি কেন বিধর্মী বলছি আমার ভিডিওতে বলা আছে, তো মহরমের ওই বিধর্মীদের মিছিল বেরোবে বলে দুর্গাপুজোর শোভাযাত্রা বের করতে দেওয়া হয়নি। এ তো তখনও হয়েছে, তখন এত মিডিয়া ছিল না বলে, তাই জন্য এত জানাজানি হয়নি, যেটা এখনো হচ্ছে। কিন্তু ধর্মের বিভাজন সব থেকে চওড়া কোথায় হলো? ঈদের শুভেচ্ছা জানাতে পাড়ার মোড়ে মোড়ে যখন হিজাব পরা ছবি মাননীয়ার প্রকাশ হলো, তখন থেকেই ফাটলটা আরো চওড়া হয়ে গেল। একটা নির্দিষ্ট ধর্মের সম্প্রদায়ের প্রতি সৌজন্যতা দেখাতে গিয়ে আমাকে তো কখনো হিজাব পরার দরকার নেই। বা আবার আরেকটা নির্দিষ্ট ধর্মের মন্দির তৈরি করতে গিয়ে বা কালচারাল সেন্টার তৈরি করতে গিয়ে অন্য একটি সুপ্রাচীন মন্দিরকে কপি করে নিয়ে এসে রাষ্ট্র টাকা দিয়ে সেটা তৈরি করার তো কোনো প্রয়োজন নেই। রাষ্ট্র কেন ধর্মের বিষয় থাকবে? রাষ্ট্র তো ধর্মের থেকে দূরত্ব বজায় রাখবে। রাষ্ট্র তো কখনোই ধর্মের পক্ষে থাকতে পারে না, সেটা হচ্ছে ধর্মের পক্ষে। প্রথম শুরু হয়েছিল ইমাম ভাতা, তারপর শুরু হলো পুরোহিত ভাতা। আরে কেন দেবো আমি? আমি দেবো কেন? রাষ্ট্র কখনোই এরকম ভাবে কোনো ব্যক্তিকে এরকম ভাবে ইমাম ভাতা ধরো, তুমি ব্যক্তি হিসেবে দাও, তুমি ব্যক্তি হিসেবে দাও। তাহলে এবার পাদ্রী ভাতা, এটাও শুরু করতে হবে। ধর্মের বিভাজন শুরু হলো অনুদান, রীতিনীতি, কালচার। মাঝখানে ক্লাবকে 2 লাখ টাকা করে দেওয়া হচ্ছিল প্রতিটা ক্লাবকে। প্রায় বেশিরভাগ ক্লাব সেই টাকা নিয়ে এখন মাঙ্গলিক ভবন, ক্লাব নয় আর, এখন ওটা মাঙ্গলিক ভবনে পরিণত হয়ে গেছে। বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, অনুষ্ঠান বাড়ি, অন্নপ্রাশন, মানে সব চলছে সেখানে। তারপর আসলো দুর্গাপুজো। দুর্গাপুজোয় 45,000 65,000, কি দরকার আছে 65,000 45,000 টাকা? আচ্ছা, কলকাতার নাকতলায় যে পুজোটা হচ্ছে, সুরুচি সংঘের যে পুজো হচ্ছে, বা বাগবাজার সার্বজনীনের যে পুজো হচ্ছে, যার সেখানে এই 65,000 টাকা কি কাজে লাগবে? মদের খরচা ছাড়া তো অন্য কোনো খরচা উঠবে না। 65,000 টাকা না দিলে কি গ্রাম বাংলায় দুর্গাপুজো হয় না? হয়তো। আপনি ইউনেস্কো স্বীকৃতি পেল, খুব খুশি। আপনি মেধশ্রী শ্রীর আশ্রম, যেখানে প্রথম দুর্গা পূজা এবং যার নামে দুর্গাপুর, আপনি সেটাকে প্রচারে আনলেন না কেন? স্বচ্ছতা আপনার সরকারে নেই তো। শুধু ফুটেজ, যেটাতে ফুটেজ বেশি আছে সেটাতে
সব দলেরই, আগেরটাতেও তাই ছিল, এটাতেও তাই ছিল। তারপর আমরা কি দেখলাম, সব থেকে বড় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা। বলিষ্ঠ নেতা, শিক্ষামন্ত্রী, তিনি ক্যাবিনেটের মোস্ট পাওয়ারফুল পার্সন, মিনিস্টার, তার কন্যা সমা বয়সী বান্ধবী, তো ঘর থেকে, খাটের তলা থেকে, ভাবুন, খাটের তলা থেকে কোটি কোটি টাকা। বীরভূম জেলার শান্তিনিকেতনে গাল ভরা সব নাম, তিতলি, অপা, কারোর মেয়ে তো আবার টিউশন পড়িয়ে প্রায় কোটি কোটি টাকা, তিনিও মন্ত্রী, পরবর্তীতে জেলা সভাপতি, সেও জেল থেকে ঘুরে আসে। গরু চুরি, বালি চুরি, কয়লা চুরি, ইচ অ্যান্ড এভরিথিং দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। কিসের মামাটি মানুষের সরকার? তুমি বললে মহে মহত্ব, তখন 11 সালে প্রচার করা হতো মহে মহত্ব, মহে মমত্ব, তাই তাকাত। মমত্ব কই? মোথা ভাঙাতে মমত্ব দেখলাম না। মহত্ব কই? আরজি করে সন্দীপ ঘোষ যখন জড়িত, উত্তাল অবস্থা, সাথে সাথে সন্দীপ ঘোষকে আরজি কর থেকে সরিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করা হচ্ছে, এটা মহত্ব? তাকাত কোথায়? তাকাত ছিল সেদিন, যেদিন পুলিশের চোখে ওই নবান্ন অভিযানের দিন, আরজি কর ঘটনার পরিপ্রেক্ষিতে নবান্ন অভিযানের দিন, যেদিন পুলিশের চোখ মেরে অন্ধ করে দেওয়া হলো, সেদিন তাকাতটা কোথায় ছিল? ধুলিয়ান, শামসেরগঞ্জ, মুর্শিদাবাদ যখন আগুন জ্বলে, সাম্প্রদায়িক কমিউনাল ভায়োলেন্স যখন হয়, তখন তাকাত কোথায় থাকে? নেই তো। আমি যদি 56 ইঞ্চিকে 56 মিলিমিটার বলতে পারি, তাহলে ময় মহত্ব, ময় মমত্ব, তাই তাকাত কোনোটাই নেই। শুধুমাত্র ভোট রাজনীতি, ফেক রাজনীতি। শুনুন একটা কথা, সত্যি কথা, যা ছিল তাই আছে, কোনো পরিবর্তন হয়নি। পেল্লাই সাইজের বিল্ডিং, হাসপাতাল, নাম, মাল্টি সুপার স্পেশালিটি, এই সুপার স্পেশালিটি, কিচ্ছু হয় নাই। যা হয়েছে শুধুমাত্র দুর্নীতি, তোলাবাজি, স্বার্থ চরিতার্থ। ছিল হয়তো আগে চায়ের দোকানে বসতো, 35 বছর যখন শাসন চলছে তখন তাকে হয়তো চিনতই না, সে এখন ক্ষুদ্র মাঝারি দপ্তরের হয়তো মন্ত্রী। বিশাল ব্যাপার, গাড়ি ছাড়া চলে না, প্রতিটি স্তরেই তাই। এখনো পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় মাটির বাড়ি রয়েছে। নাম ছিল ইন্দিরা গান্ধী আবাস যোজনা বা ইন্দিরা আবাস যোজনা, সেটা নাম পরিবর্তন হলো বাংলা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, হেনা তেনা কত কিছু। আরে বাড়িটা পেলো না কেন মানুষ? স্বচ্ছ সরকার যদি হয়ে থাকে, মানুষ বাড়ি পাচ্ছে না কেন? বাড়ির জন্য রিভিউ করতে হচ্ছে, যার দোতলা বাড়ি আছে সে সেই টাকা পাচ্ছে। আমফান ঝড় হচ্ছে, সেই ঝড়ে ত্রিপাল চুরি হচ্ছে, ভাবা যায়? চাল চুরি, ত্রিপাল চুরি, সব শুধু চুরি, দুর্নীতি, চুরি, দুর্নীতি, চুরি। তাহলে কি সরকারে এসেছিলে মানুষকে মিথ্যা কথা বলে, মিথ্যা লোভ দেখিয়ে চুরি আর দুর্নীতি করতে? এটাই তো প্রমাণ হচ্ছে যে 14টা বছর ধরে শুধু দুর্নীতি আর চুরি। মহিলা ওয়ার্ড, সেখানে পুরুষ টিকিট পাবে না, তার বউকে দাঁড় করিয়ে দিচ্ছে, নিয়ে আর বউয়ের দেখা নেই, তখন তার স্বামী সর্বে সর্বা। বাহ, এটা তৃণমূলের কালচার এখন, একদম ডিটো। শান্তির ছেলেরা যা করেছে সেম টু সেম তাই করছে, করবে নাই বা কেন? ওই শান্তির ছেলেগুলোই তো জার্সি বদলে তৃণমূলের পার্টি অফিসে বসে থাকে। তা তৃণমূলের নিজস্ব মানে আইডেন্টিটি, নিজস্বতা কি আছে? কিছুই নেই, জিরো। মমতা ব্যানার্জির, এটা খুব সত্যি কথা, যে মমতা ব্যানার্জির ছবিটা সরে গেলে এইসব কারবারি দালালি যারা করে বেড়ায় তাদের অবস্থা শোচনীয় হয়ে যাবে। মমতা ব্যানার্জির ছবি দেখেই আজও কিন্তু ভোট হয়। অভিষেক এখনো অনেক বাচ্চা ছেলে, অনেক পেছনে আছে ছবি দেখে। বাকি অভিষেক অন্য, ওটা অন্য প্রসঙ্গ, অভিষেক ব্যানার্জি অন্য প্রসঙ্গ, কারণ অভিষেক ব্যানার্জির যে সত্তা, তার যে রাজনৈতিক সে ক্ষুরোধার, দূরদর্শিতা, এটা সত্যি কথা মানতে হবে যে অন্য রকমের। কারণ কি, মমতা ব্যানার্জিও এমপি ছিলেন, বা আমি যদি তখনকার প্রেক্ষাপট না ধরি, এখনকার দিনে এতগুলো এমপি রয়েছেন, কারোর মাথা থেকে কিন্তু সেবাশ্রয় করার মতন একটা প্রকল্প আসেনি, যেটা অভিষেক ব্যানার্জি সেবাশ্রয় প্রকল্প করলেন এবং সফলভাবে দেখিয়ে দিলেন যে একটা প্রকল্প কিভাবে ক্যাম্প করতে হয়, মেডিকেল ক্যাম্প। শিলিগুড়ি থেকে মানুষ ছুটে এসেছিল ডায়মন্ড হারবারের ট্রিটমেন্ট দিতে, যেটা ভালো সেটা ভালো বলবো। অভিষেক ব্যানার্জির বক্তব্য একদম মাপা, যেটা যতটুকু বলতে হবে ঠিক ততটুকু বলবো, সেখানে বিষ্ণুর প্রণাম মন্ত্র, লক্ষ্মীর প্রণাম মন্ত্র বলবো না। ভক্তকুলের হয়তো এখন গাত্রদাহ হতে পারে, যে যেটা সত্য সেটা সত্য বলতে হবে, সত্যটাকে সত্য বলতে হবে। কেন আমাকে নিয়ে ট্রোল করার সাহস পাবে? কেন আমাকে নিয়ে মিম করার কেউ সুযোগটা পাবে? আমাকে নিয়ে ট্রোল করে, মিম করে
কারোর হয়তো রুটি রুজি হচ্ছে, আরে রুটি রুজির তো অনেক পথ। আমি এমন কিছু করবোই বা কেন? কই অভিষেককে নিয়ে তো কখনো ট্রোল হতে দেখি না, অভিষেকের বক্তব্য নিয়ে তো ট্রোল হয় না। এগুলো তফাৎ আছে, এইখানে দুটো ভাগে ভাগ করে দিলে এটা ভুল। যেটা সত্য সেটা সত্য। সমস্ত দিক থেকে পশ্চিমবঙ্গ যেরকম ছিল ঠিক সেরকমটাই পিছিয়ে রয়েছে। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন হয়, কমেন্ট সেকশন খোলা রয়েছে। বাণিজ্য কটা হয়েছে আমার জানা নেই, যদি হয়ে থাকে আপনারা আমাকে দয়া করে একটু জানাবেন। আমি প্রথমেই বলেছি আমার শিখতে খুব ভালো লাগে, জানতেও ভালো লাগে। কাইন্ডলি আমাকে একটু জানিয়ে যাবেন যে পশ্চিমবঙ্গে কোথায় বাণিজ্য হয়েছে। ওই কালচারাল সেন্টার জগন্নাথ ওটা বাদ দিয়ে, ইকো পার্ক বাণিজ্য ওগুলো বাদ দিয়ে, এই বাণিজ্যগুলো আমি জানি, এইগুলো বাদ দিয়ে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে যারা আসে, মুকেশ আম্বানি, গোয়েঙ্কা টোয়েঙ্কা আরো যারা আসে, ও আবার নতুন শিল্পপতি ওই বেহালার চশমা দাড়ি কি দাদাগিরি, তো ওই সেই শিল্পপতিও এখন নতুন অ্যাড হয়েছে। তো এদের কি শিল্প টিল্প করেছে এরা, এগুলো আমার ঠিক জানা নেই। অতএব 14 বছর অতিক্রান্ত করে নিটফল বিগ জিরো, কিচ্ছু পাইনি, যা ছিল তাই রয়েছে। নীলের ওপর সাদা রং, দুর্নীতি, চুরি, কোটি কোটি টাকার মানে হাওলাগিরি লেনদেন, মানে একদমই মাটি মানুষের সরকার নয়, ওটা একটা ভাঁওতা ছিল। অগ্নিকন্যা আন্দোলন করেছেন লড়াকু নেত্রী, এটা ঠিক কথা। একসময় বিধানসভার টেবিল চেয়ারও ভাঙতে ভাঙতে দেখা গেছে সাংবিধানিক, এত সংবিধান প্রেমী এরা। ঠিক আছে, ভালো, আমি নিজে স্বচক্ষে গিয়ে দেখে এসেছি বিধানসভা সেই ভাঙচুরের কাহিনী। সংবিধানের পীঠস্থান সেই বিধানসভাতে ভাঙচুর চালাচ্ছে। ভালো, কত রকম কত কিছু করা যায়, কে কাকে দোষ দেবে? শান্তির ছেলেদের নিয়ে বলতে বসলে এরা তখন আবার বলবে যে এরা কি, ঠিকই বলেছে, ও কয়েনের এপিট হলে ও কয়েনের ওপিট, কেউ কমতি যায় না, সব একই গোয়ালের গরু। তো আলটিমেট মূল বক্তব্য বিষয় হচ্ছে যে 14টা বছর অতিক্রান্তের পর স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান কিচ্ছু নেই। গরিব কৃষকের জমি, সবটা তো খাস জমি হতে পারে না, গরিব কৃষকের জমি জবরদস্তি, জবরদখল, জোর করে ভয় দেখিয়ে কেড়ে নিয়ে সেখানে গড়ে তোলা হয়েছে বিশ্ব বাংলা হাট। যে হাটে হাট বসে, সরকার সেই হাটে গেলে একটা নির্দিষ্ট ওই যারা আর্টিজেন রয়েছে তাদের একটা নির্দিষ্ট টাকা দেয়, ভাতা, সেটাও ভাতা চলছেই তো পুরো ভাতার উপরে ভাতা। কিন্তু সেই যে আর্টিজেনটা যে মালটা নিয়ে যাচ্ছে, মাল আর বিক্রি হয় না। এমন এমন জায়গায় করেছে, সে প্রান্তিক হোক, আমাদের এখানে কলকাতায় বিশ্ব বাংলা হোক, কিংবা যে কোনো জায়গার বিশ্ব বাংলা হাট যেগুলো রয়েছে শহরের একদম প্রান্তে, একদম একটা একদম সাইট, সেই জমি কি সব শহরের একটা প্রান্তরের জমি, সেখানে খাস জমি কতটা থাকতে পারে? এই প্রশ্নগুলো সাহসের সাথে অন্য কেউ বলবে না, কারণ প্রত্যেকটা মিডিয়া হাউস কারোর না কারো স্তাবক। সাহসের সাথে সাহসী কথা বলতে এসে স্তাবক হতে পারবো না। যেটা সত্য, যেটা ন্যায্য, সাহস নিয়ে সে কথাগুলো বরাবর বলে যাব। প্রতিটি জেলায়, প্রতিটি ব্লকে, প্রতিটি অঞ্চলে দুর্নীতি এতটাই ভরে গেছে, একটাই শুধু নীতি রয়েছে, টেন্ডার নীতি, আর কোনো কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই। নিকাশি ব্যবস্থা একদম খারাপ, 14 বছরেও নিকাশি ব্যবস্থার উন্নতি হলো না, যে এখনো জল, সামান্য নিম্নচাপের বৃষ্টি হলেও জল জমে যায়, এই রাজ্যের অবস্থা। এ রাজ্যে দেখুন, ধর্ষণ সামাজিক ব্যাধি, মানসিক ব্যাধি, এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, এটা সত্যি কথাই। কিন্তু ধর্ষণ, একটা জিনিস পরিষ্কার মনে রাখবেন, যা মহাভারতে হয়েছে এই ভারতেও তা হবে। মহাভারতে সেদিন শ্রীকৃষ্ণ থাকাকালীন সেই ঘটনা ঘটেছে, এই ভারতে তো কৃষ্ণ নাই, তাই এই ভারতে ঘটবে না এটা হয়? সেদিন যদি দ্রৌপদীর ভরা সভায় অসম্মান লাঞ্ছনা হতে হয় দ্রৌপদীকে, এ ভারতেও হাতরাস, উন্নাও, আরজিকর, দিল্লি, মানে নির্ভয়া, এগুলো ঘটবে। মহাভারতে যুদ্ধের ফেক নিউজ স্বয়ং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে দিয়ে বলা করিয়েছিলেন
গুরু দ্রোণাচার্যকে অশ্বত্থামা হত ইতি গজ। তো এ ভারতেও ইন্দো পাক মানে এই যে প্রত্যাঘাত, ঘাত প্রত্যাঘাত, যুদ্ধ যুদ্ধ আবহ, তো তারও ফেক নিউজ ছড়াবে, এ তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু অস্বাভাবিক হচ্ছে মহাভারতে ধর্ম নিয়ে বিভাজন নীতি ছিল না। এই ভারতে ধর্ম নিয়ে বিভাজন, ধর্ম কেন, জাতি ধর্ম বর্ণ এসব নিয়ে কোনো বিভাজন নীতি ছিল না। যা এ ভারতে জাতি ধর্ম বর্ণ নিয়ে বিভাজন নীতি সাংঘাতিক রকমের রয়েছে, এবং শুধুমাত্র ভোটের জন্য এটিকে সংগঠিত করা হচ্ছে, যেটা লজ্জার, দুঃখের। অতএব যে আশা নিয়ে 2009 সালে তৃণমূল কংগ্রেসকে ফিরিয়ে আনা, মানে তৃণমূল কংগ্রেসকে নিয়ে আসা হলো ক্ষমতার মসনদে লোকসভা কেন্দ্রে, সেই লোকসভার সাংসদরা অদ্ভুতভাবে ওয়াক ওভার করে বেরিয়ে চলে এসে গান্ধী মূর্তির পাদদেশে হোল্লা চিল্লা করতে থাকে। এমন এমন কিছু সাংসদ আছে যারা মানে সংসদ ভবনের প্রতিটি অধিবেশনে অনুপস্থিত থাকে। তা আমার এদেরকে সংসদ করে লাভটা কি? সংসদের কাজ কি? সাংসদের কাজ হচ্ছে তার সংসদীয় এলাকার বাসিন্দা নাগরিক, তার কথাটা সে সংসদ ভবনে গিয়ে তুলে ধরবে। সেখানে ওয়াক ওভার করেই যদি বেরিয়ে আসলাম, তা তুলে ধরবো কাকে? সংসদ ভবনের মধ্যে নিজেদের সাংসদদের মধ্যেই লেগে যাচ্ছে অশান্তি, অন্য দলের সাংসদ সেই ভিডিও করে সেটা আবার প্রকাশ্যে দিচ্ছে। দুর্নীতিতে একদম শেষ, ছেড়ে গেছে। কিন্তু বিকল্প কেউ নেই, 26-এ তৃণমূলই আসবে। আমিও চাই তৃণমূলই আসুক। বিজেপি আসলে এই সাম্প্রদায়িক কমিউনাল ভায়োলেন্স মাত্রা কোথায় গিয়ে দাঁড়াবে ধারণার বাইরে। কত বড় ডাকাত ও, হচ্ছে সব থেকে বড় সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকবাদ। আর রয়েছে শান্তির ছেলেরা, ওই যে বলে দিলাম, তাহলে তৈরি থাকতে হবে জিভে ছুঁচের গুঁতো খাওয়ার জন্য, মাকে রক্তমাখা ভাত খাওয়ার জন্য। মাঝরাতে এক সন্ন্যাসিনীকে বসে থাকতে হবে রাত জেগে, কখন আমি ধর্ষিতা হব। তো এই তত তার থেকে তৃণমূল থাকুক। তৃণমূলের আমলে তো কোনো মাকে রক্তমাখা ভাত খেতে হচ্ছে না, কারোর জিভে তো ছুঁচের গুঁতো খেতে হচ্ছে না। মানছি দুর্নীতি, কিন্তু মানুষ এইটুকু শান্তিতে রয়েছে। এই তো দেখলাম সন্দেশখালী দুর্নীতি, বাপ রে বাপ, জমিকে জমি সব কেড়ে নিয়েছে। শুনুন, যা রটে তার কিছু তো বটে, একদমই কিছুই হলো না, সবাই সাধু পুরুষ, তা হয় না, কখনোই তা হয় না। সে অনুব্রত মণ্ডলী হোক, আর এই কাজল শেখই হোক, শেখ শাহজাহানি হোক, প্রত্যেকে প্রত্যেকে সবাই একদম দুর্নীতিতে ভরপুর। সবাই তৃণমূলে এসছে। বিজেপিতে যেরকম এই কদিন আগে দিলীপ ঘোষ বললেন না যে বিজেপিটা এখন দোকান হয়ে গেছে, সবাই যায় মাল কামাতে, ঠিক তাই তৃণমূলটাও এখন তাই হয়ে গেছে। এটাও এখন দোকান হয়ে গেছে, সবাই এখানে আসেই মাল কামাতে। দুর্নীতি জানে এখানে গেলে টেন্ডার ফেলবো, টেন্ডার ফেললেই পয়সা পাবো। আর যারা সত্যিকারের তৃণমূল দলটাকে ভালোবাসে, হয়তো তাদের টেন্ডারের ব্যবসাও রয়েছে, তারা টেন্ডার থেকে 1 টাকাও পায় না। তারা দল করে বলে তাদের সংসারে রীতিমতো আগুন লাগে, বাড়িতে পরিবারে আগুন লাগে, অশান্তিতে অশান্তিতে জেরবার তারা, এটা ঘটনা। কিন্তু যারা কামাতে চায় তারা ঠিক ফাঁকে ফুঁকে কামিয়ে নিয়ে বিশাল বহাল তবিয়াতে তারা ঘুরে বেড়ায়। পুরো সিনারিওটা তুলে ধরলাম, এটাই সত্য, এটাই বাস্তব। যা ছিল একই আছে, কিচ্ছু চেঞ্জ হয়নি, খালি রংটা চেঞ্জ হয়েছে, একটু আলো, একটু লাইট, একটু সুন্দর। বাকি ভেতরে ভেতরে জিনিস যা ছিল একই রকম রয়ে গেছে। অতএব ঐতিহাসিক 13ই মে এবং তারপর থেকে 14টা বছর অতিক্রান্ত করে এসে আশা প্রত্যাশা না, কিছুই নেই, সবটাই মিথ্যা। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।